আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। বনিয়ামিনের বোমা, মির্জা আব্বাস ডক্টর সাইদ সুজনকে সরাসরি ভিডিও কলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অস্ট্রেলিয়ার ফোন নম্বর দিয়ে রোগী দেখানোর দাবি, ইনফ্লুয়েন্সারের কাছে কি প্রমাণ আছে? মির্জা আব্বাস সিঙ্গাপুরে নেই, সামহাও উনি সিঙ্গাপুর থেকে ভারতে চলে গেছেন হাদি সংক্রান্ত ব্যাপারে। এমন একটি স্ট্যাটাস দিয়েছেন ইউটিউবার বনিয়ামিন। আপনারা এটা কিভাবে দেখছেন? ঘটনাটা যদি সত্য হয়ে থাকে, সচিব হওয়ার আগে ইংরেজি শিখতে থাইল্যান্ডে যাচ্ছেন 350 কর্মকর্তা। ইংরেজি যদি নাই জানে সচিব হলেন তাহলে কিভাবে? জনগণের টাকায় ভ্রমণ নাকি ভাষা শিক্ষা? ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সার্বভৌমত্ব কি এখনও আছে? দিল্লি ছায়ায় ঢাকার রাজনীতি, মইনুল হকের তীব্র বিশ্লেষণে উঠে আসে ভয়ঙ্কর সত্য ঘটনা। গলায় পা দিয়ে মিলিটারি অফিসার খুনের কসাই প্রদীপ এখনও জেলে, চিকেন রোস্ট খাচ্ছে। রায় হয়েছে বছর বছর পর, কিন্তু ফাঁসি কার্যকর হয়নি। টেকনাফ থেকে উঠে আসা তীব্র প্রতিবাদ। বাংলাদেশের সচিবালয় এখনো একখণ্ড ভারতের অংশ। সংবিধানে যদি যতদিন সংস্কারের কথা নাই, তাহলে সেদিন আপনাদের 31 দফায় আপনারা লিখেছিলেন কিভাবে? যদি নাই তাইলে আপনারা গণভোট চাইলেন কেন? যদি নাই তাহলে হাব উঠে জনগণকে আহ্বান জানালেন কেন? এর বিতাড়িত করা না হবে ততদিন আমরা পরাধীন তীব্র সমালোচনায় তোলপাড় থাকবে। তারেক জিয়া কেন সালাউদ্দিনের গাবদহ আবালকে দলে রেখেছেন? 100% দলকে কলঙ্কিত করবে বলে সতর্ক করলেন নেতাকর্মীরা। এদিকে বাইকারদের সম্মিলিত গান ভাইরাল, বন্ধুত্বর পাম্পে তেল নাই, বাইক চলবে কেমনে? চট্টগ্রাম তেলের তীব্র সংকটে পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা বাইকাররা এখন হতাশার আর রাগ্যে গানে রূপ দিয়েছে। পাম্পের সামনে জড়ো হয়ে শত শত বাইকার মিলে সম্মিলিতভাবে গান গেয়ে ভাইরাল হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল গানের মূল লাইন ছিল, বন্ধুত্বর পাম্পে তেল নাই রে, বাইকে চলবে কেমনে রে। ভিডিওতে দেখা যাচ্ছে পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বাইকাররা হাত তুলে তালে তালে গান গাইছেন। কেউ কেউ হতাশ হয়ে বলছেন, সকাল থেকে দাঁড়িয়ে আসি এখনো তেল পাইনি, তেল না পেলে অন্তত গান গেয়ে মনটার হালকা করি। একজন বাইকার গানের মাঝে বললেন, প্রতিদিন এই লাইন, বাইক চালাবো কিভাবে, পরিবার চলবে কিভাবে, সরকার দেখছে না কেন? সোশ্যাল মিডিয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তের হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার পড়েছে। অনেক লিখেছেন, হাসছি কিন্তু চোখে পানি আসছে। এই লাইনটা আমাদের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখায় দেশে কোন অবস্থা রয়েছে। তেল সংকটের কারণে দেশের বিভিন্ন পাম্পে এমন দৃশ্য প্রতিনিয়তই উঠে এসেছে। বাইক দক্ষিণ এশিয়া ভূরাজনীতি একটি অস্বস্তিকর কিন্তু অস্বীকার করার কঠিন বাস্তবতা হলো, ভারত নিজে কেবল একটি রাষ্ট্র হিসেবে সীমাবদ্ধ রাখে না, বরং নিজেকে একটি আঞ্চলিক শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই কেন্দ্রিক মানসিকতা কেবল কূটনৈতিক উচ্চারণের সীমাবদ্ধ নয়, বরং নীতি নির্ধারণ, নিরাপত্তা কৌশল, প্রতিবেশী সম্পর্কের নিস্তরে প্রতিফলিত হয়। ফলত এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় ছোট্ট প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে, বিশেষত বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্র যা ভৌগোলিকভাবে প্রায় চারদিক থেকে ভারতের দ্বারা পরিবেষ্টিত, অর্থনৈতিক পারস্পরিক নির্ভরতার মধ্যে আবদ্ধ, রাজনৈতিক প্রায়শই অস্থিরতা ঝুঁকিয়ে থাকে। বাংলাদেশের জন্য এবং বাস্তবতা কোনো এক ইস্যুতে সীমাবদ্ধ নয়। সীমান্ত পানি বা বন্টন কিংবা বাণিজ্য ঘাটতি, এসব দৃশ্যমান সমস্যার আড়ালে আরও গভীর একটি প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আসলে কার হাতে? এটি কি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিফলন, নাকি আঞ্চলিক শক্তির কৌশলগত স্বার্থের ছায়ার গঠিত একটি বাস্তবতা? এই প্রশ্নটা যদি রাজনৈতিক, তার চেয়েও বেশি একটি সার্বভৌমত্বের প্রশ্ন।
ভারতের পররাষ্ট্রনীতি স্থিতিশীলতার শব্দটি প্রায় একটি কেন্দ্রীয় ধারণা হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই স্থিতিশীলতার প্রকৃত অর্থ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবার এমন ধারণা তৈরি হয়েছে, দিল্লির কাছে স্থিতিশীল সরকার মানে এমন একটি প্রশাসন যা ভারতের নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ বা কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে গণতন্ত্র, রাজনৈতিক বা বহু মত কিংবা জনগণের সাধারণ মত প্রকাশের বিষয়গুলো অনেক সময় গৌণ হয়ে পড়ে। এই প্রক্রিয়াটি সরাসরি কোনো সামরিক বা আগ্রাসনের রূপ না নিলে এটি একটি ধীরে ধীরে কার্যকর প্রভাব, যেখানে দেশের রাজনৈতিক গতিপথ এবং বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হতে থাকে। এর মাধ্যমে সার্বভৌমত্ব ক্ষয়ে যায় নিঃশব্দে, দৃশ্যমান সংঘাত ছাড়াই। গত 2 দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিশ্লেষণ করলে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, কেন কিছু সরকার রাজনৈতিক পর্যায়ে সমচলিত হলেও নির্দিষ্ট শক্তির কাছ থেকে অব্যবহৃত সমর্থন থেকে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভারতীয় কৌশলগত বাস্তবতা এড়িয়ে যাওয়া যায় না। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, সীমান্তবর্তী স্থিতিশীলতা এবং আঞ্চলিক বাণিজ্য যোগাযোগ নেটওয়ার্ক, এইসব বিষয়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে বাংলাদেশে অনেক সময় একটি জিওপলিটিক্যাল বাফার বা কৌশলগত সুরক্ষা বলয় হিসেবে দেখা হয়। ফলে ঢাকার রাজনীতির আর কেবল অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা আঞ্চলিক শক্তির বৃহত্তর খেলায় একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়। এই প্রেক্ষাপটে যখন কোনো বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয় পায়, তখন সেটিকে নিঃশক মানসিক দৃষ্টিকোণ থেকে দেখা কঠিন হয়ে পড়ে, বরং এটি স্পষ্ট কূটনৈতিক বার্তা বহন করে, যা কখনো প্রকাশ্যে, কখনো নীরবে, কখনো বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হয়। ভারত কি সত্যি এটি নিরপেক্ষ প্রতিবেশী, নাকি এই নিজেই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি সক্রিয় পক্ষ? এই পক্ষের উত্তরটা যতটা কূটনৈতিক ততটাই মনস্তাত্ত্বিক, কারণ জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে। ভারতের প্রভাব কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও তা গভীরভাবে বিস্তারিত। দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি, ট্রানজিট এবং সংযোগ প্রকল্পের মাধ্যমে নির্ভরতা বৃদ্ধি, জ্বালানি ও অবকাঠামোগত সহযোগিতার মাধ্যমে একটি জটিল অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে। এই কাঠামো এমন একটা বাস্তবতা সৃষ্টি করে যেখানে বাংলাদেশের নীতি নির্ধারণ অনেক সময় আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও বাস্তবে তা সীমাবদ্ধ হয়ে পড়ে, নিজের অভ্যন্তরীণ কাঠামোকে শক্তিশালী করতে ব্যর্থ। তবে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক শক্তির প্রভাবে তার চাপ সৃষ্টি করবে, তা ভারত হোক বা চীন, অন্য কোনো শক্তি। শেষ পর্যন্ত প্রশ্নটি অভ্যন্তরীণ সরল, এর উত্তর অত্যন্ত জটিল। বাংলাদেশ কি সত্যিকারের অর্থে এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি এটি আঞ্চলিক শক্তির কৌশলগত হিসেবে একটি চলমান উপাদানে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর কেবল কূটনীতিবিদদের হাতে সীমাবদ্ধ নয়, এটি নির্ভর করে রাষ্ট্রের ভেতরের শক্তির উপর, গণতান্ত্রিক চর্চা, নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক সাহসের ওপর। কারণ ইতিহাস আমাদের বারবার মনে করে দেয় যে রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না, তার স্বাধীনতার কাগজ থাকে, বাস্তবে কিন্তু প্রমাণে নয়। একজন মিলিটারি অফিসারকে গলায় পা দিয়ে মেরে ফেলা কসাইটা হয়তো তার জেল নামক স্বর্গের মুরগির রোজ নিয়ে ভাত খাচ্ছে। এত বছর হয়ে গেল কসাই প্রদীপের রায়টা কার্যকর করা নিয়ে কোনো কথাই হচ্ছে না। বর্তমানে সরকার থেকেও এই ব্যাপারে ভালো কোনো উদ্যোগ দেখছি না। যুদ্ধ অপরাধ মামলায় তো দেখি না, কিছু অপরাধ মানুষের ফাঁসির রায় দিয়ে সেটা খুব দ্রুত কার্য করেছিল বিগত সরকার, কিন্তু হাজারো খুনের এক ফিরিস্তি তৈরি করা এই প্রদীপের রায় কোনো এখনও কার্যকর হয়নি। জানা যায় বিরোধী দলীয় অনেক নেতাকর্মীর এই হত্যাকারীর শাস্তি নিশ্চিত করার জোর দাবি উঠেছে টেকনাফ থেকেই। পেট্রোল পাম্পে তেলের জন্য বাইকের সিরিয়াল, রাস্তায় যানজট, গ্রাহকের ভোগান্তি চরমে। চট্টগ্রাম ও হিলির 7 এপ্রিল 2026 সালে জ্বালানি সংকটের কারণে দেশ জুড়ে পেট্রোল পাম্পে তেল নিতে এসে মোটরসাইকেল আরোহীরা রাস্তায় দীর্ঘ সারি তৈরি করেছে। ফলে সাধারণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তীব্র যানজট লেগে যাচ্ছে, গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছে না। অনেক জায়গায় যুবকরা বাইকের ট্যাঙ্কি হাতে নিয়ে পাম্পে ঢুকে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্পের অনুসন্ধান আজ সকালে চট্টগ্রামের কিউসি পেট্রোল পাম্পে নিয়ে দেখা গেল পাম্পের সামনে থেকে প্রায় আধা কিলোমিটার রাস্তা জুড়ে শুধু মোটরসাইকেলের সারি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা আনলিমিটেড তেল দিচ্ছি, কিন্তু বাস্তবে প্রত্যক্ষ বাইকারকে 2 থেকে 3 লিটারের বেশি দেওয়া হচ্ছে না। ফলে লাইন কমে যাচ্ছে। এখন বাইক আরোহী ক্ষোভ প্রকাশ করতে বলেন, 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনও ট্যাঙ্ক পুরো হয়নি, রাস্তায় যানজট, আর আমরা কেন শাস্তি পাবো?
পাশে একটি প্রাইভেট কারের চালক অভিযোগ করেন, বাইকগুলো রাস্তায় মাঝখানে সরিয়ে নিয়ে দাঁড়িয়েছে। কেন ট্রাফিক পুলিশ নেই? বাংলাদেশের অফিসে যাওয়ার রাস্তা বন্ধ। সীমান্তের ফিলিং স্টেশনের এক দৃশ্য। সকাল 8টা থেকে শত শত বাইক মোটরসাইকেল পাম্পের সামনে জড়ো হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই ঢল লেগেই আছে। রাস্তা আটকে যাচ্ছে, পণ্যবাহী ট্রাক আটকে পড়ছে। এমন পাম্প কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলছেন, সকাল থেকে তেলের সাপ্লাই আছে, কিন্তু চাহিদা এত বেশি যে লাইন শেষ হচ্ছে না। কিছু যুবক ট্যাঙ্কের হাতে তুলে চিৎকার করে বলছে, দুর্ব্যবহার করছে, আমরা কি করব? তদন্তে উঠে এসেছে কারণ। সূত্র জানায় যে দেশ জ্বালানি কমে যাওয়ায়, আমদানি কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের সংকট বা ডলার সংকটের কারণে পেট্রোল সরবরাহের চাপ পড়ছে। অনেক পাম্প কোটা বেঁধে দেওয়ার ফলেও চাহিদা বেড়ে যাচ্ছে। ফলে বাইকাররা ভোর থেকেই লাইনে দাঁড়াচ্ছেন। ট্রাফিক বিভাগের কোনো সক্রিয় তদারকি না থাকায় রাস্তায় যানজট অসহনীয় পর্যায়ে বেড়ে গেছে। গ্রাহকের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষায় অনেক অসুস্থ হয়ে পড়েছেন। একজন শ্রমিক বলছেন, তেল না ফেলে কাজে যাব কিভাবে, পরিবার চলবে কিভাবে? নারীর যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছে না বলে অভিযোগ করেছেন। কর্তৃপক্ষের বক্তব্য, বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সরকার স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে স্থানীয় প্রশাসনের যানজট নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায়ে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনও পর্যন্ত চোখে পড়েনি। পেট্রোল পাম্পে তেল নিতে এসব বাইকের সিরিয়াল এখন শুধু জ্বালানি সংকটের প্রতীক নাই, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে চাপের প্রত্যক্ষ উদাহরণ। রাস্তায় যানজট, দুর্ব্যবহার আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভোগান্তি কমবে কবে? জনগণের প্রশ্ন, সরকার প্রশাসন কবে এই সংকটের স্থানীয় সমাধান দিতে পারবে? ভোলার জামাতকর্মী বিবি সাউদাকে গ্রেপ্তারের পুরো ঘটনার ফ্যাসিবাদী নিপীড়নের অনুসরণ। তিনি 3 বছর এক বাক প্রতিবন্ধী শিশুর মাকে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া এক অমানবিক নয়, বরং ভিন্ন মত দমনের নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনার বহিঃপ্রকাশ ঘটেছে। যারা এ সময় নিজের ফ্যাসিবাদের শিকার হয়েছেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার, হয়রানির কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে জামাতকর্মী বিবি সাউদার মুক্তি, সকল প্রকার প্রতিহিংসামূলক রাজনৈতিক হয়রানির বন্ধে জোরদার জানাচ্ছি। সরকারের মনে রাখা উচিত, ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ আরও জন্য অশুভ শক্তি বয়ে আনবে। এজন্য সরকারের অতি লম্বে তাকে মুক্তিদানের প্রতিশ্রুতি জানাচ্ছি। তারেক জিয়া এখনই ভোক্ত অধিকারের তেলের আতেল মায়ের খাওয়ার ইনশাল্লাহ বাকি আছে। 100% এই ধরনের অশালীন অকথ্য গালাগালি সলীন পর্যায়ে এখনও পর্যন্ত করছি না। তারেক রহমানের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে রাজনৈতিক সমালোচনা চলবেই। তবে অর্থনৈতিক ব্যর্থতার প্রশ্ন, জ্বালানি সংকট, দাম এবং বৃদ্ধি, ভোক্ত অধিকার, এসব নিয়ে তীব্র প্রতিবাদ অবশ্যই তাকে করা যাবে। কিন্তু সেটা যদি মুখ বন্ধ করার কোনো রাস্তা হয়, তাহলে কিন্তু জনগণ হাতে লাঠি নিয়ে নামবে। যদি তারেক রহমানের জ্বালানি সংকট, পাম্পে তেল লাইন, দাম বৃদ্ধি, ভোক্তা হয়রানি নিয়ে সিরিয়াস না হয়, সমালোচনা করতে না পছন্দ করে, তাহলে আপনার নাম কি? আপনার নাম অপু? আপনি এখন সীতাকুণ্ড থেকে এটা কি টাকা চাইতেছেন? কাউন্টারে? কোন কাউন্টারের? আমাদের কাউন্টারে। এটা আপনাদের বাস কাউন্টার। বাস কাউন্টার থেকে আমি যেতেছি প্রাইভেটে। তো প্রাইভেটে গেলে আপনার টাকা দিতে হবে কেন? আপনারা তো আমাদের কাউন্টারে। আমি কাউন্টারে যাব না। কেন যাবেন? আমি নাগরিককে ঝরে না, আমাকে ঝরে নেওয়াবেন? আপনি আমাকে ঝরে নেওয়াবেন? আমি কিন্তু এখন 999-এ কল দিব। আমি তো আপনাদের টাকা চাচ্ছি। আপনি কেন ওর কাছে? এটা চাঁদা, টাকা না। এটা নিঃসন্দেহে চাঁদা, এটা 100 টাকা আমাদের কমিশন। এটা নিঃসন্দেহে চাঁদা। সেই খাম্বা তারেক যেন সেই জায়গায় বসাই লন্ডনে গিয়ে হাত মেরে নেড়ে আবার যেন অনলাইনে দলকে চালানোর জন্য নির্দেশ দেয়। তার এই দেশে কোনো দরকার নেই। বসে বসে পুলিশ চাপড়াবে, মেয়ের কাছে পরামর্শ নিয়ে দেশ চালাবে, এই জোগাড় নেই। জনগণ এখন এই ধরনের অথর্ব মূর্খ দেশনায়ক চায় না। চুপ থেকে উনি প্রমাণ করলেন যে খাম্বা কথাটা বলতে পারে না। খাম্বা মাত্র শুধু জড়ো একটা পদার্থ, চলে আবার মেয়ের কথার পরামর্শেই। বাংলাদেশের বড় একটা পদে প্রধানমন্ত্রী হয়ে যখন মেয়ের কথাই শুনে দেশ চালায়, তাহলে বোঝেন বাংলাদেশের জনগণের মাথা চিবিয়ে খাওয়া ছাড়া আর কি হতে পারে। বাংলাদেশের সচিবালয় হলো একখণ্ড ভারত। যতদিন এদেরকে বিতরিত করতে না পারবেন, ততদিনেই আমরা পরাধীন। সালাউদ্দিন তো গভ্যদায়ী। আবালকে ভারতের কিভাবে দলের রাখছে, তাও 100% লোক কলঙ্কিত করবে, এটা নিশ্চিত। প্রশ্ন রয়ে গেল, বনিয়ামনের চ্যালেঞ্জ গ্রহণ করবে নাকি চুপ থেকে সবকিছু ধামাচাপা দেওয়া হবে? 350 উপসচিবের ইংরেজি শিখতে থাইল্যান্ডে যাবেন, অথচ দেশের
চালানোর যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন করে না। ভারতের ছায়া গাঢ় হচ্ছে, আমাদের সার্বভৌমত্ব ততটাই ঝাপসা হচ্ছে, এটা একটি আমাদের দেখতে চায় না। প্রদীপের মতো কষায় যখন জেলে আরামে বসে রোস্ট খায়, তখন দেশে কী ধরনের বিচার পাবে সেটা জনগণ বুঝে গেছে। তখন নিরাপদে মানুষের ফাঁসি কার্যকর করে দিনের পর দিন মানুষকে ভোগান্তি দিবে। এই দ্বিচারিতা, এই নীরবতা, এই পরাধীনতার মানসিকতার কতদিন চলবে? জনগণ চোখ এখন খোলা। সত্য উন্মোচন না হলে চ্যালেঞ্জ জবাব দেবে জনগণই। আর নিজের সার্বভৌমত্ব রক্ষা সাহস না দেখালে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। একসময় দলীয় এবং বিরোধী দলের যখন পক্ষপাতিত্ব এক না হবে, তখন বিরোধী দলেরা তখন সরকার পক্ষকে সংসদ থেকে তেড়িয়ে একবারে বিতাড়িত করবে। এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝে যাবেন বাংলাদেশ তারা ঘুমিয়ে থাকবে না, জনগণ আর জেগে থাকবে না। তখন তাদের নিজের হাতে নিজে আইন তুলে নেবে। তখন কোথায় পালাবে আজকের এই দাসত্ব প্রভুত্ব পালনকারী তারেক জিয়া সরকার? এখনো সুযোগ আছে, ভালো হয়, ভালো মানুষের কাতারে দাঁড়াও, মানুষের গণসংযোগের কথা বলুন, মানুষের ভাষা বুঝুন, তাহলে পারবেন 5 বছর। নাইলে তখন যে গদি হারিয়ে যাবে অসম্মানের সাথে, নিজেও টের পাবে না। কেঁদে চোখের পানি শেষ করে ফেলবে, চোখের পানি শেষ হবে না। কারণ মানুষ বাঁচে সম্মানের সাথে, অসম্মানের সাথে নাই। ক্ষমতা দরকার আছে, কিন্তু ক্ষমতা সম্মানের সাথে, অসম্মানের সাথে নাই। যে বিষয় নিয়ে যে জানে তাকে সে বিষয়ে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট এপিসোডে দেখার জন্য আল্লাহ হাফেজ।